বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। রবি ঠাকুর বলেছেন যে আমাদের যে নলেজ, যে জ্ঞান, সেটা হচ্ছে একটি হীরকখণ্ড, আর সেই হীরকখণ্ড থেকে যে জ্যোতি নির্গত হয়, যে রিফ্লেকশন, সেটা হচ্ছে কালচার। সংস্কৃতি এবং সংস্কৃতির চর্চা বা সাংস্কৃতিক পরিমণ্ডল এমন একটা বিষয়, এমন একটা পরিস্থিতি যেখানে মানুষ খুব সুন্দর থাকে, তার বহিঃপ্রকাশটাই একটা সুন্দরতার মধ্য দিয়ে আমাদের চোখের সামনে আসে। আপনারা দেখছেন একেবি টক। আজকের বিষয় সংস্কৃতি, এবং অবশ্যই আমাদের জন্মভূমি যে রাজ্য, ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্য সংস্কৃতি চর্চায় বর্তমানে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা রাজ্য সংস্কৃতি চর্চায় গোটা বিশ্বের সামনে একটি উদাহরণ হয়ে রয়েছে। অনেক প্রতিভা, অনেক দক্ষতা নিয়ে আমরা এই সংস্কৃতি জগৎকে, এখানকার রাজ্যের শিল্পীরা এবং যারা সংস্কৃতি চর্চা করেন, তারা এই ভূমিকে উর্বর জমি হিসাবে বহুদিন আগেই গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আমন্ত্রণে সেই বিষয়ে কথা বলার জন্য এমন একজন ব্যক্তিত্ব আছে, তিনি নিজেও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনারা সকলেই চেনেন। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যে সাংস্কৃতিক কমিটি আছে, তার ভাইস চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় সুব্রত চক্রবর্তী মহোদয়, আপনাকে একেবি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে জ্ঞান আর সংস্কৃতির মধ্যে যে পার্থক্যটা বা যে বিষয়টা কবিগুরু তুলে ধরেছেন, আপনি কীরকমভাবে অনুভব করেন এই সংস্কৃতি? দেখুন, যথার্থই বলেছেন। আর কবিগুরুর ভাবনার থেকে তো বাইরে যাওয়ার কোনো বিষয়ই নেই আমাদের। তো তারপরেও নিজের মতন করে যদি বলতে হয়, সংস্কৃতিটা আসলে আমাদের একটা জীবন চর্চা, যেটা ইতিবাচক জীবন বা সৃজনশীল জীবন, সুখ সমৃদ্ধি শান্তির যে জীবন এবং একাত্মতার যে জীবন, সেইটাকে নিবিড় বন্ধনে আবদ্ধ করার একটা মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে সংস্কৃতি, যেখানে অন্য কোনো রকম ভেদাভেদ কাজ করে না। ঠিক, সব কিছুর ঊর্ধ্বে পরস্পরকে জড়িয়ে রাখা, জড়িয়ে থাকা এবং পরবর্তী প্রজন্ম পর্যন্ত সেই ধারাকে বয়ে নিয়ে যাওয়া, যেটা ভারতীয় সভ্যতা সংস্কৃতির পরম্পরা। একদম। তো সেটাই হচ্ছে সংস্কৃতি আমার মনে হয়। খুব সুন্দর করে বললেন সুব্রতবাবু, যে একদম মনের কথাটা বললেন, যে এটা এমন একটা পরম্পরা যেখানে আমাদের যে মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্ব বোধটা কিন্তু আরও সুন্দর করে আমরা সমাজের কাছে আমরা তুলে ধরতে পারি। সুব্রতবাবু, আরেকটা জিনিস যেটা জানবো, যে আমাদের রাজ্য কিন্তু সংস্কৃতি চর্চায় গোটা বিশ্বের একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এবং অনেক উদাহরণও আমরা তৈরি করতে পেরেছি এই রাজ্যের যারা সংস্কৃতি চর্চা করেন। আজকের দিনে দাঁড়িয়ে সেই সংস্কৃতি চর্চা বা সাংস্কৃতিক যে পরিমণ্ডলের যে বিকাশ হয়েছে, সেটা নিয়ে যদি আমাদের একটু। দেখুন, সংস্কৃতি বিষয়টা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো এটা ঘটনা যে কোনো কোনো সময় তার যে কন্টিনিউয়াস, তার যে ক্রমবিকাশ এবং তার যে সীমা পরিসীমা, সেটা কোথাও কোথাও কোনো কোনো জায়গায় সংকুচিত হয়, কিন্তু সেটা সাময়িক কালের জন্যে হয়। কারণ আমরা বিশ্বাস করি মানুষ সুস্থ সংস্কৃতি বরাবর চায়। ঠিক। এবং প্রত্যেকটা মানুষ শেষ পর্যন্ত নিজেকে সংস্কৃতিবান করেই তুলতে চায়। তার বাইরে যারা যায়, এটা বিক্ষিপ্ত ঘটনা বলেই আমার মনে হয়, এবং তার জন্যই সমাজটা এক সূত্রে গ্রথিত রয়েছে এখন অবধি। তো আমাদের ত্রিপুরাও তার থেকে ব্যতিক্রম নয়, আর ত্রিপুরা ব্যতিক্রম হওয়ার তো প্রশ্নই নেই। কারণ আমরা যদি সেই রাজন্য কাল থেকে ধরি, তাহলে সেই রাজন্য কাল থেকে ত্রিপুরা রাজ্যে রাজসভায় বহু পণ্ডিত উস্তাদ ব্যক্তিরা এসে তাদের পরিবেশনা রেখেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের, এবং সেই সঙ্গে রাজপরিবারের প্রচুর লিটারেচারে তাদের অসামান্য অবদান রয়েছে। অনেকেই গুণী লেখক, অনেকেই অনেক রকম পারফরমেন্স করতে পারতেন, ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন রকম কিছু। এবং
হয়তোবা এইগুলি কারণ এতটা সংস্কৃতি রাজপরিবারের মধ্যেও ছিল, এবং তারপর সেটা আরও সমৃদ্ধ হয়েছে রবীন্দ্রনাথের মতন ব্যক্তিরা যখন এই রাজ্যে আসেন এবং সেই রাজসভায় এসে এবং রবীন্দ্রনাথকে ভারত ভাস্কর তো প্রথম ত্রিপুরার মহারাজারাই দিয়েছেন। তো কাজে এটা একটা অসাধারণ মানে ইতিহাস, যেটা এখনও আমার মনে হয় যে ত্রিপুরাবাসীর সব স্তরে কিন্তু এখনও সেই বিষয়টা নিয়ে চর্চা হয় না, যেটা হওয়া উচিত। তো এবার 7 বার রবীন্দ্রনাথ যেই রাজ্যে এসছেন এবং ত্রিপুরায় বসে প্রচুর রচনা ওনার রয়েছে, গান থেকে শুরু করে, উপন্যাস থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে সমস্ত কিছু, তো এইগুলিতে সমৃদ্ধ হয়েছে। তো একটা যেমন এই ধারা চলছিল, পাশাপাশি ত্রিপুরা বরাবরই হচ্ছে বাঙালি এবং জনজাতিদের মিশ্র বসবাস। তো এই মিশ্র বসবাসের জন্যে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাও বরাবর সেইভাবে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়েছে, পাশাপাশি জনজাতি সংস্কৃতিটাও নিজের ভিত্তির উপর মজবুতভাবে দাঁড়িয়ে আছে। এবং যার ফলশ্রুতিতে একটা সময় পর বাংলা এবং জনজাতি বা বাঙালি সংস্কৃতি বলি, জনজাতি সংস্কৃতি বলি, তাদের একটা আদান প্রদানও কিন্তু কোথাও হয়েছে, মিলেমিশে কোথাও একাকার হয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু উঠে এসছে। তো সেই দিক থেকে আজকের দিনে যদি আমি দাঁড়িয়ে দেখি, তাহলে এটা বলতেই হবে যে এতটা বিকাশের পথে কিছু কিছু অন্তরায়ও ছিল, সেটা বলার আমার মনে হয় প্রয়োজন। কারণ সব সময় এটা অ্যাকচুয়ালি যারা শাসক গোষ্ঠী থাকেন তাদের ইচ্ছের উপর নির্ভর করে অনেকটা, যে তার চর্চা, তার প্রচার প্রসার কতটা হবে, কিভাবে দেখছেন ওনারা। তো একটা সময় কিছু কিছু জায়গায় সংকুচিত মনোভাব নিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক মনোভাব নিয়ে কিছু কিছু বিষয় হয়েছিল, যার থেকে ত্রিপুরা এখন মুক্ত আছে। এবং দেখুন, এই যে মুক্ত আছে, বলাই যেতে পারে যে কি করে বলছি কথাগুলি। দেখুন, আমাদের রাজ্যে এই এতকাল ধরে যে সংস্কৃতি চর্চা চলছে, জনজাতিদের বিভিন্ন রকম তাদের নিজস্ব ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তাদের নিজস্ব সংস্কৃতির বিভিন্ন কিছু রয়েছে। কোথায়? থাঙ্গা ডারলংকে তো কেউ আবিষ্কার করতে পারেনি। একমাত্র রসেমবাদক থাঙ্গা ডারলং ত্রিপুরার, যিনি পদ্মশ্রী পর্যন্ত পেয়েছেন। তো ওনাকে খুঁজে বার করা, এবং আমাদের দুর্ভাগ্য এটা, ওনার ছেলে বোধহয় কিছুটা বাজাতে পারেন বলে শুনেছি। কিন্তু আপনি একবার ভাবুন, থাঙ্গা ডারলং যে বয়সে গিয়ে পদ্মশ্রী পেলেন, মানে স্বীকৃতিটা পেলেন, তো ততদিন পর্যন্ত উনি উপেক্ষিত ছিলেন বলে উনি কিন্তু সেই জেনারেশনটা তৈরি করতে পারেননি। অথচ এটা একটা মানে প্রেস্টিজিয়াস ট্রাইবাল একটা ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা এখন আর্কাইভ হয়ে যাবে হয়তোবা। তো তাতে করে একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু তার ফিউচার শুধুমাত্র নারিশমেন্টের অভাবে, উপেক্ষা করার কারণে, সেটা কিন্তু আমরা হারাতে চলেছি। কারণ পরবর্তী প্রজন্মে আর কেউ বাজাতে পারে বলেই সেটা এখন পর্যন্ত খবর কিন্তু নেই। ঠিক তেমনি বেনিচন্দ্র জমাতিয়া, লিটারেচার তো প্রচুর অনেক দিন ধরেই কাজ করছেন অনেকে, বেনিচন্দ্র জমাতিয়াকে আবিষ্কার করতে হয়েছে। আবার হজাগিরি নৃত্য নিয়ে যারা কাজ করেন তাদেরকে আবিষ্কার করতে হয়েছে, করে পদ্মশ্রী দিতে হয়েছে। কিন্তু হজাগিরি নিয়ে পোস্টারিং কিংবা ইত্যাদি বিষয়, সেটা তো আজকের থেকে কয়েক দশক আগের থেকে চলছে। কিন্তু যাদের কন্ট্রিবিউশন, তো তাদের কাছে পরবর্তী জেনারেশন তৈরি করতে গেলে বর্তমানে যারা কাজ করছেন বিষয়গুলো নিয়ে, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে স্বীকৃতি দেয়া এবং তাদের কাজের পরিধি যাতে আরও ব্যাপ্ত হতে পারে তার জন্য ব্যবস্থা করা, এটা হচ্ছে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলা প্রশাসকের বা প্রশাসনের প্রধান দায়িত্ব, যাতে করে প্রিজার্ভেশনও হয় এবং যাতে করে উইথ রেসপেক্ট তার ওয়াইড স্পেকট্রামে সেটা যাতে আরও ছড়িয়ে পড়তে পারে তার ব্যবস্থা করা হয়, আর তার সঙ্গে সম্মাননা দেয়া। আদারওয়াইজ পরবর্তী জেনারেশন কি করে তৈরি হবে আমাদের? ঠিক আছে, তো এইটা যেমন একদিকে চলছে, ঠিক তেমনি আবার দেখুন আপনি শচীন কর্তার গান বলুন, ত্রিপুরার অন্যতম অ্যাসেট শচীন কর্তা, আমাদের সবার গর্ব। কিংবা ধামাইল বলুন, বাংলার বিশাল রকম, কিংবা অন্যান্য সংস্কৃতি তো সবই রয়েছে, আমাদের বাংলা সংস্কৃতি, লোক সংস্কৃতি সবকটাই রয়েছে। তো এবার এই বিষয়গুলি
ধারাবাহিক থাকা এবং যাতে করে এইগুলি নিয়ে কাজ করা আরও বেশি হয়, আরও বেশি ইভেন ইন্টারাকশন যাতে হয়, তো সেই বিষয়টাও কিন্তু আমাদের সমানভাবে মাথায় রাখতে হয়। প্রসঙ্গত বলি, শচীন কর্তার নাম এলো কারণ সামনেই ওনার জন্মদিন 1 তারিখ। তো এবার আসামের সঙ্গে ত্রিপুরার ইন্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে। ভূপেন হাজারিকার জন্মজয়ন্তী ত্রিপুরায় পালিত হয়েছে। এবার আসামে শচীন কর্তার জন্মদিন পালিত হবে সম্ভবত অক্টোবরের লাস্ট উইকে। এখন পর্যন্ত ডেটটা ফাইনালাইজ হয়নি। তো এই বিষয়টা দরকার, কারণ আমাদের সংস্কৃতি যেমন আমরা ধরে রাখবো, তার চেঞ্জটা বলছেন দুটোই দরকার। একদিকে হচ্ছে আমার যা আছে সেটা আমি প্রথমত ধরে রাখবো, যেটা আছে সেটা ধরে রাখবো। দ্বিতীয় হচ্ছে সেটাকে আরও বেশি প্রচার প্রসার করব। এবং তৃতীয় হচ্ছে যে এইটার জন্য পরবর্তী প্রজন্ম আমি তৈরি করব, যেন ওরা এটাকে ধারণ করতে পারেন, বহন করতে পারেন, তাহলে সেটা স্থিতিশীল হবে। আদারওয়াইজ একটা সময় হারিয়ে যাবে, একটা ইনসিকিউরিটি থাকবে এখানে। আবার সেই সঙ্গে আমার সংস্কৃতির ধারা অন্য রাজ্যের সঙ্গে বা অন্য দেশের সঙ্গে কোথায় মিল আছে, কোথায় তারতম্য আছে, সেখান থেকে কি নেয়ার আছে। রবীন্দ্রনাথ তো নিজেই বলেছেন, দেবে আর নেবে মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। তো এই দেয়া নেয়াটা যদি না চলতে থাকে তাহলে কোথাও কিন্তু একটা সংকট চলে আসার সম্ভাবনা। কিন্তু দেয়া নেয়াটা এখন ভীষণ রকমভাবে বেড়েছে। এবং বিশেষ করে আমি যদি বলি যে শুধু এটা, আমি শুধু ত্রিপুরার কথা বলবো অবশ্যই, কিন্তু আপনি দেখুন খুব রিসেন্টলি একদিকে যেমন আমাদের G20 সামিট হয়েছে, যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির কারণে G20 হয়েছে, এবং G20 সামিটে পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ প্রতিনিধিরা এসছেন। আমাদের ত্রিপুরাতেও তার 3-4টে সেগমেন্টে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, এবং তারা কিন্তু আমার ত্রিপুরার সংস্কৃতি যা দেখে গেছেন ওটা নিয়ে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন আর কি। এবং সেই সঙ্গে এই সংস্কৃতিকে কেন্দ্র করেই ত্রিপুরার পর্যটনকেও ওনারা কিন্তু ওনাদের নজরে এসছে, যে পর্যটনেও ত্রিপুরা একটা বিশাল জায়গায় আছে। আর পর্যটন কেন্দ্রগুলিকে সেই জায়গার সঙ্গে সেখানকার সংস্কৃতিটা যখন একসঙ্গে যখন তাদের সামনে উপস্থাপন করা হয়েছে তখন তারা মোহিত হয়েছেন। তো এটা একদিকে যেমন গোটা দেশেরই সর্বোচ্চ মাত্রায় সাংস্কৃতিক দিকগুলি তুলে ধরা হয়েছে, আবার এই গত জুলাই মাসে 10 দিনের জন্য দিল্লিতে হয়েছিল ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ কনফারেন্স। সেখানে আমিও গিয়েছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় সেখানে গিয়েছিলেন। তো সেখানে বিশাল এক্সচেঞ্জ অফ অপিনিয়ন, যে প্রথমত কোন কোন জায়গাগুলিকে ট্যুরিজম থেকে শুরু করে, কালচার থেকে শুরু করে, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ যেগুলি বলি আমরা, কোন কোনগুলি এখনও রয়ে গেছে যেগুলিকে আরও বেশি প্রোটেকশন দেওয়ার জন্যে, আরও বেশি প্রিজার্ভ করার জন্যে, এবং এগুলিকে করতে হবে। এবং সেখানে ইউনেস্কো কী করে রোল প্লে করতে পারে, ওয়ার্ল্ড ফোরাম একটা কী করে রোল প্লে করতে পারে, সেই বিষয়গুলি হচ্ছে। তো সেখানে ত্রিপুরারও যে বিষয়গুলি সেইগুলিকেও যথারীতি সেখানে তুলে ধরা হয়েছে, তার ডকুমেন্ট সেখানে সাবমিশনে রয়েছে। তো এবার অবশ্যই এই যে বিষয়গুলি, এই যে বলছিলাম আমি এক্সচেঞ্জ প্রোগ্রাম, তাহলে এক্সচেঞ্জ প্রোগ্রাম শুধুমাত্র একটা কালচারাল পারফরমেন্স করলাম, দ্যাট ইজ নট অনলি এক্সচেঞ্জ প্রোগ্রাম। এক্সচেঞ্জ অফ অপিনিয়ন, এক্সচেঞ্জ অফ শেয়ারিং, এই মতামতের শেয়ারিংটা খুব দরকার, শেয়ারিংটা। হ্যাঁ, তাহলে আমার কি আছে, আমার কোনটা বিপন্ন হতে চলেছে, আর আমার কোনটা আমার দৃষ্টিতে হয়তো নেই কিন্তু ওয়ার্ল্ড কমিউনিটির দৃষ্টিতে আছে। এক্সচেঞ্জ না করলে সেই জায়গাটা কিন্তু বেরিয়ে আসে না, ঠিক যেটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং হচ্ছে। আর বাকি তো অনেকগুলি নতুন নতুন কাজ হচ্ছে ত্রিপুরায়, যেগুলি আগে হয়নি। ট্র্যাডিশনাল কাজ যা হওয়ার সেগুলি তো হচ্ছে। তো আপনি ধরুন অটল কবিতা ও সাহিত্য উৎসব কিছুদিন আগে উদয়পুর, হ্যাঁ, গত বছর ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে শুরু হয়েছে, এবং এটা রেগুলার প্রোগ্রাম হয়েছে, এখন কালচারাল ক্যালেন্ডার প্রোগ্রাম হয়ে গেছে। প্রতি বছর অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন থেকে এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট চেঞ্জ হবে, বিভিন্ন জায়গায় এটা চলতে থাকবে ধারাবাহিকভাবে। কেন? সাহিত্যটা সংস্কৃতির একটা অন্যতম জায়গা।
সাহিত্য ছাড়া তো আর সংস্কৃতি হবে না। তো মানে যেখানে মেধার মননের বিকাশটা খুব বেশি ঠিক, এবং এইটাকে তার জন্য করা হয়েছে কি, এটা কিন্তু ইন্টারস্টেট মানে ডিফারেন্ট স্টেট থেকে পার্টিসিপেট করছেন, ইনভাইটেশনাল সবটাই। তো সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, গত বছর যেটা হলো সেখানে বোধহয় 7টা বা 8টা রাজ্য থেকে প্রতিনিধিরা এসেছিলেন ত্রিপুরার বাইরে। তো এবার সেটা আরও বাড়বে, অনেক আগের থেকে প্রোগ্রাম শুরু করা হচ্ছে এবার। তো এইটা একটা বিষয়। টিএফটিআই এর বিষয়টা আপনারা জানেন, মানে যাতে করে আমার রাজ্য ফিল্ম কিংবা টেলিভিশনের কাজের পরিধি বাড়ে, সেই জায়গায় যদি কোনো উদ্যোগপতি উদ্যোগ স্থাপন করতে চান, কিংবা যারা আমার রাজ্যের ছেলেমেয়েরা আছেন যাদের মধ্যে সেই প্রতিভা আছে, তারা যাতে সেই জায়গায় কাজ করতে পারেন, তো সেইটাকে লক্ষ্য রেখেই টিএফটিআই কাজ শুরু করেছে এবং বেশ কয়েকটা ব্যাচ বেরোচ্ছে, সাকসেসফুলি বেরোচ্ছে। সেই সঙ্গে এনএসডিকে স্থায়ীভাবে রাখার জন্যে রাজ্য সরকার তাদেরকে জায়গা দিয়ে দিয়েছেন। এখানে ওদের নিজস্ব হেডকোয়ার্টার হবে ত্রিপুরার জন্যে। বোর্ডিং থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে, ওপেন থিয়েটার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলি এনএসডিকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। ললিত কলা একাডেমিকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তো আসলে ত্রিপুরা সরকার চাইছেন, যেটা এতদিন কেন দেওয়া হয়নি, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। এইগুলি তো কালকে থেকে কাজ শুরু করেনি, টিএফটিআই ত্রিপুরাতে ছিল না, কিন্তু বাকিগুলি তো ছিল। তাদেরকে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা কেন করা হয়নি? এই যে বললাম, এটা হচ্ছে সুদূর প্রসারী আমি কি চাই, আমার রাজ্যের ছেলে মেয়েদের আমি কি চাই, সেইটা যখন কোনো একটা সরকার ভাবতে শুরু করেন, বিয়ন্ড অল, যে আমার রাজ্যের ছেলে মেয়েদের সব জায়গাতে তাদের মেধার বিকাশের সুযোগ দিতে হবে, সেই সুযোগ করে দেওয়ার দায়িত্ব সরকারের। সেই জায়গাটা যখন কোনো সরকার নিয়ে নেন, তখন এই কাজগুলি একের পর এক ফলপ্রসূভাবে ঘটতে থাকে, হতে চলেছে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে এখন। বাকি যারা আছেন আমরা চাইছি যে তারা স্থায়ী ডিভিশন করুক। যদি স্থায়ী ডিভিশন আর কেউ করতে চায়, রাজ্য সরকার সেটাও ওয়েলকাম করবে। আমরা আসবো এই কথায়। আমরা আছি যে ত্রিপুরা রাজ্যের যে সংস্কৃতি চর্চা, সে তার ইতিহাস, বর্তমানে আরও কী কী সুযোগ রয়েছে আগামী দিনে এই সংস্কৃতি বিকাশের পথে, আমরা আলোচনায় থাকবো। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পুজোয় চলছে মোটর বাইকের ফেস্টিভ ধামাকা। আপনার পছন্দের সেরা মোটর বাইক, সেরা ডিজাইন, ফ্যাশনেবল ও দুর্দান্ত লুকে সেরা বাইকটি রয়েছে মামুনি বাজাজ শোরুমে। আসন্ন উৎসব মরশুম উপলক্ষে শুরু হয়েছে মামুনি বাজাজের মেগা লোন এবং এক্সচেঞ্জ মেলা। চলবে 9 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটর সাইকেল অথবা স্কুটার, আর সহজ কিস্তিতে নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটর সাইকেল মাত্র 499 টাকা ডাউন পেমেন্টে। এছাড়াও রয়েছে প্রতিটি মোটর সাইকেল কেনাকাটার উপর আকর্ষণীয় সোনা ও রূপার কয়েন এবং লাকি ড্রয়ের মাধ্যমে নানা আকর্ষণীয় পুরস্কার। আপনার স্বপ্নের বাইকটি রয়েছে মামুনি বাজাজ শোরুমে। আজই নিয়ে যান আপনার বাইক। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9612133889, 9089440011, 9366042447।
ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাচ্ছি আলোচনায়। আমরা যেখানে ছিলাম, আপনি বলছিলেন যে ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউটের কথাটা বলছিলেন। এখানে তো মোটামুটি কটা ব্যাচ বেরিয়েছে সেরকম? আমার মনে হয় এখন পর্যন্ত 3টে ব্যাচ বেরিয়েছে। 3টে ব্যাচ বেরিয়েছে। আচ্ছা, এই যে ব্যাচগুলি বেরোচ্ছে, এটা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশনে বেরোচ্ছে, যে এদের নিয়ে কি আপনারা কোনো আগামী দিনে কোনো চিন্তা করছেন যে কোনো প্রোডাকশনের সাথে জড়িত করে এদেরকে এগিয়ে দেওয়া, এই বিষয়ে কিছু চিন্তা? দেখুন, 2-3টে বিষয়। একটা হচ্ছে একদিকে যেমন সেই ব্যাচগুলি বেরোচ্ছে, তাতে করে 2-3 রকমের স্পেকট্রামে এদের সামনে সুযোগ আসতে পারে। একটা হচ্ছে ওনারা যদি কেউ মনে করেন, প্রথমত এইখানে আগরতলা শহরে বা ত্রিপুরা রাজ্যে থেকে ওনারা কোর্সটা করতে পারছেন। আচ্ছা, যদি টিএফটিআই এর সঙ্গে এগ্রিমেন্ট না হয়ে এটা যদি এখানে না আসতো, তাহলে এই কোর্সটা করার জন্য ওনাদেরকে বাইরে যেতে হতো, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ওনাদের মধ্যে যাদের মেধা বেশি আছে, টিএফটিআই অটোমেটিক্যালি এসআরএফটি এর সঙ্গে এটা রয়েছে যে ওনারা এদেরকে একটা কাজের সুযোগ করে দিচ্ছেন বা দিবেন। এটা একটা। ওনারা ব্যক্তিগত উদ্যোগে যদি কোথাও কাজ করতে চান, সেই জায়গায় তাদের জন্য এই সার্টিফিকেশন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে তাদেরকে সিলেক্ট করার জন্য। কেউ যদি মনে করেন ত্রিপুরায় টিএফটিআই হয়ে গেছে, ব্যাচ বেরোচ্ছে, এনএসডির ব্যাচ বেরোচ্ছে, এখানে লাইট সাউন্ড থেকে শুরু করে সমস্ত টেকনিক্যাল বিষয়গুলিতে এক্সপার্ট আস্তে আস্তে তৈরি হচ্ছে, কাজে এই সুযোগটা কাজে লাগিয়ে কোনো উদ্যোগপতি যদি মনে করেন এখানে কোনো একটা প্রোডাকশন বেসড কোনো একটা কিছু করতে চান, তাহলে তাদের জন্য একটা নতুন জায়গা, নতুন দিগন্ত তৈরি হচ্ছে। এবং সেই জায়গাটাতে সবচেয়ে বেশি সহায়ক যেটা হবে সেটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট যেভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজিয়েছেন। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে এখন তাদের একেবারে এসি রুম থেকে শুরু করে যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমের খাবার, এমনকি আমরা আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা স্পট বেসড ট্যুরিজম স্পট বেসড, ওখানে সবচেয়ে ভালো কালচারাল টিম কোনগুলি আছে যাদের পারফরমেন্স বিদেশিদের সামনেও করা যেতে পারে, তো সেই জায়গাগুলিও কিন্তু আমরা অলরেডি অন দ্য রেকর্ড রেখেছি। ধরুন আজকে কেউ বললো যে ছবি মোড়ায় যাবে, কোনো একটা বিদেশি একটা টিম এসেছে, ছবি মোড়ায় যাবেন ওনারা। এবার ছবি মোড়া গিয়ে ওনারা বলছেন যে হ্যাঁ, এই ছবি মোড়া বা এই অঞ্চলে কালচারাল প্র্যাকটিস কোন কোন বিষয়টাতে হয়, সেগুলি অলরেডি আমাদের যে লিফলেটগুলি রয়েছে কিংবা ট্যুরিজমের বিভিন্ন সাইটে বলা আছে, উল্লেখ করা আছে। ওনারা বললেন যে এই বিষয়টা আমরা দেখতে চাই, পারফরমেন্স চাই। আচ্ছা, তার জন্য ওই লোকালি সবচেয়ে টপ টিম যেটা আছে তাদেরকে সেই জায়গাটাতে সঙ্গে সঙ্গে যাতে অ্যারেঞ্জ করা যায়, সেই বিষয়টাকে মাথা রেখে, কিন্তু তার মানে ট্যুরিজমটা কালচারের সঙ্গে আলাদা কিছু নয়, ডিপার্টমেন্ট দুটো আলাদা হতে পারে, অ্যাসোসিয়েটেড করে দুটো আলাদা হতে পারে, কিন্তু ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য কালচারটা দরকার, কালচারাল পারফরমেন্স তো দরকার, শুধু কালচার না। এই কালচারের মধ্যে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, সবটাই তো কালচারের পার্ট। তো এইভাবে একটা এই যে কোঅর্ডিনেশন, সেটাও যাতে করা যায়, সেটাও কিন্তু আমাদের মাথায় রয়েছে সমানভাবে। যে কোনো একটা দেশ বা রাজ্য যেটাই বলুন, বা সমাজের যে মেধার মননকে যদি এগিয়ে দিতে হয়, সেখানে আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করেন এবং মেনেও নেবেন যে তরুণ প্রজন্মের এগিয়ে থাকাটা খুব দরকার হয়ে পড়ে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের এই যে তরুণ প্রজন্ম ত্রিপুরা রাজ্যে যারা রয়েছে, তারা কিন্তু কালচারালি অনেকটা ডেভেলপড এবং অনেকটাই এগিয়ে আছে। আজকে আপনি দেখবেন কিছুদিন আগেও একটি সিনেমা পুরো দেশে সেটা নাড়া পড়েছে, সেখানকার স্ক্রিপ্ট রাইটার কিন্তু এখানকার। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে স্প্রেড হয়ে যাচ্ছে ত্রিপুরা। তো সেইখানে রাজ্য সরকার একটা সদর্থক ভাবনা নিয়ে এগোচ্ছে তরুণ প্রজন্মের বিষয়ে। সেখানে কি নির্দিষ্ট কোনো এরকম পলিসি নিয়েছে যে তথ্য সংস্কৃতি দপ্তর, যে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, রাজ্যকে এগিয়ে রাখতে? দেখুন, আমরা সবসময় সরকারও বলেন বা আমরাও বলি যে দুটো বিষয়কে সমানভাবে রাখতে হবে। একটা হচ্ছে যারা কন্ট্রিবিউটার এবং এমিনেন্ট আজকের দিনে এজেন্ট, তাদেরকে ডিউ রেসপেক্ট দেয়া, আর তাদের হাত ধরে যে পরবর্তী প্রজন্ম তৈরি হয়েছে, ভালো কাজ করছেন, তাদেরকে সেই জায়গাটা দেয়া যাতে করে তারা বিশাল বড় পরিসরে কাজ করতে পারেন। তো এই দুটো বিষয়কেই কিন্তু সমানভাবে করার চেষ্টা হচ্ছে গত কয়েক বছর ধরে। ঠিক আছে, তো যেমন স্ক্রিপ্ট রাইটার যিনি, আমার মনে হয় উনি এসেছিলেন আমার মতো নিয়ে, একজন কথা হয়েছিল কোনো একটা জায়গাতে, পরিচয় হয়েছিল। তো এরকম ত্রিপুরা থেকে
কমলপুরের একটি মেয়ে আছে ওয়েস্ট বেঙ্গলের একটা সিরিয়াল ধারাবাহিক মানে অনেকগুলি কাজ করছে। তো এই ধরনের ত্রিপুরার বহু ছেলে মেয়ে কিন্তু আছে এখন বাইরে কাজ করছে। আপনারা জানেন না কতদিন আগে থেকে করছে। তার একটা ছোট্ট এক্সাম্পল, উদয়পুর রমেশ স্কুলে, আমি তখন রমেশ স্কুলে চাকরি করতাম, তো আমার সরাসরি ছাত্র। আচ্ছা। তো সে চেন্নাইতে কার্টুন নিয়ে, অ্যানিমেশন নিয়ে বিশাল কাজ করছে। সুকান্ত বলে একটা ছাত্র আমার। আচ্ছা, ঠিক আছে, বিশাল কাজ করছো। তো এই বিষয়গুলি আমরা জানি না, ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ এস্টাবলিশ, যেমন সুকান্ত এস্টাবলিশ হয়ে গেছে ওখানে, তো ওটা একটা বিষয়। এবার আমরা চাইছি কি, এখানে যদি আমরা কাজের পরিধি বাড়াতে পারি তাহলে আমার রাজ্য ছেড়ে কাউকে বাইরে যেতে হবে না। ঠিক। তার কন্ট্রিবিউশনটা ন্যাশনাল লেভেলে সে এখন করছে, কিন্তু সেই ন্যাশনাল লেভেলে কন্ট্রিবিউশনটা যদি আমার স্টেট থেকে ন্যাশনাল লেভেলে যায়, সেটা আমার জন্য অনেক বেশি গর্বের হবে, হ্যাঁ, রাজ্যের জন্য অনেক সুখকর হবে। ঠিক আছে, তো আমরা সেই জায়গাটা করতে চাইছি এখন, যাতে করে যাদের যাদের সেই ট্যালেন্ট রয়েছে। এবং তার জন্য দেখুন বিভিন্ন অনুষ্ঠানগুলিতে আপনারা দেখবেন একটা সময় ছিল যে বাছাই করা কিছু কিছু শিল্পী, পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, যে এরাই পারফরমেন্স করবেন বা এরাই কবিতা পড়বেন, এইরকম ছিল বিষয়গুলি। কিন্তু এখন সেই জায়গাটা পুরোপুরি ওপেন হয়ে গেছে। সেখানে মেরিটটাকেই আপনারা স্থান দিচ্ছেন। যারা ভালো করছেন, যারা ভালো করবেন, ওরাই আসবেন। তো যার জন্যে প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে যদি কোনো দায়িত্ব থাকে, আমরা প্রত্যেকটা জায়গায় চাই যে ইয়াং জেনারেশন যারা, তাদের একটা বড় পার্টিসিপেশন থাকুক বিভিন্ন প্রোগ্রামে, তারা পারফরমেন্স করুক। কারণ একজন শিল্পী যতক্ষণ মঞ্চ না পাচ্ছেন, কি করে নিজেকে প্রমাণ করবেন? ঠিক। শিল্পীর প্রমাণ করার জায়গায় মঞ্চ, যিনি ছবি আঁকেন প্রমাণ করার জায়গায় তার প্রদর্শনী। তো এই সুযোগগুলি দিতে হবে তাদেরকে, এবং সেই সুযোগগুলি দেওয়ার কাজটাই এখন আমরা করছি। সেই সঙ্গে আমরা পলিসিও নিচ্ছি, অনেকগুলি নতুন নতুন পলিসি অনেকগুলি নিচ্ছি, অনেকগুলি নতুন প্রোগ্রাম নিচ্ছি আমরা। তো যাতে করে ত্রিপুরার কোনো কমিউনিটির সার্বিক ডেভেলপমেন্ট যেটা বোঝায়, তার থেকে যাতে কেউ পিছিয়ে না পড়ে, তার জন্য আমাদের যে স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি, আমাদের পুরো ক্যালেন্ডার তৈরি হওয়ার পর এটা রিভিউ হয় যে প্রত্যেক জনগোষ্ঠীর প্রোগ্রাম আছে কিনা, কারোর কোনো বিশেষ প্রোগ্রাম বাদ গেছে কিনা। এবং শুধু তা না, এই আমি দায়িত্ব নেওয়ার পর এটা ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লেভেল পর্যন্ত এই কমিটিকে ফরমেশন করা হয়েছে। এবার সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে প্রপোজাল আসে, ডিপার্টমেন্টের কাছে প্রপোজাল আসে যে আমার ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা হলে ভালো হয়, বা আমার সাব ডিভিশনে এই প্রোগ্রামটা করলে ভালো হয়। তো তখন যদি দেখা যায় সমস্ত দিক থেকে সেটা কনভিনিয়েন্ট, তাহলে সেটা অবশ্যই ইয়েস হয়, না বলার কোনো কারণ নেই। এবং এইটা করতে গিয়ে আমাদের যেহেতু সরকারের একটা অল অফ এ সাডেন তো বাজেটকে কয়েক গুণ বাড়ানো সম্ভব না, এটা ধীরে ধীরে হবে। এবার আমরা যেটা করছি, আমরা চাইছি রুরাল এবং আরবান ধারাবাহিকভাবে যে ক্লাবগুলি কোনো না কোনো সাংস্কৃতিক চর্চা করে, তার ধারাবাহিক ইতিহাস রয়েছে, তাদেরকেও কি করে এই জায়গায় সংযুক্ত করা যায় যে তারা প্রতি বছর পারফরমেন্স করুক কিছু, সেই জায়গাটাও আমরা বিবেচনা করছি এখন। এবং তার জন্য মনে হয় কিছুদিনের মধ্যে আমরা একটা কিছু করতে পারবো, আমি আশাবাদী। তো সব মিলে একটা গোষ্ঠীর মধ্যে সংস্কৃতি আবদ্ধ থাকবে না, না, এটা কখনই উচিত নয়। একেবারে ক্লাব থেকে শুরু করে ক্লাবগুলি, কারণ আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা হতে গেলে প্রথম সংস্কৃতি যুক্ত ক্লাব হতে হবে। যত ক্লাবগুলি, পাড়াগুলি, জনগোষ্ঠীগুলি যেখানে একসঙ্গে কাজ করে, সেইগুলি যত সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে, তত বেশি নেশা মুক্ত হবে, ঠিক, সেটা নিশ্চিত। তো আমরা সেই জায়গাটাও ভাবছি। এটা নেশাটা তো একটা অপসংস্কৃতিরই পার্ট। খুব সুন্দর কথা বলেছেন যে যত বেশি ক্লাব অর্গানাইজেশন বা সংস্থাগুলো সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হবে, সেখানে কিন্তু যে নেশায়, যে ক্ষতিকারক যে নেশা, সেই নেশামুক্ত ত্রিপুরা আরও সহজ হবে গঠন করতে।
আরও একটা জিনিস যেটা জানতে চাইবো যে বর্তমানে একটা জিনিস নিয়ে খুব কথা হচ্ছে যে বিভিন্ন পূজা পার্বণ বা যাই কিছু দেখি না কেন সেখানে ডিজে সংস্কৃতির প্রতি একটা আঙুল উঠছে, মানে সেটাকে আপনি কিভাবে দেখছেন যে এটাও তো একটা সংস্কৃতি বা এটাকে ঘিরেও কিন্তু একটা উপার্জন রয়েছে, তো সেইখানে এই যে বারবার এটাকে একটা হাইলাইটে নিয়ে আসা হচ্ছে কিছু কিছু অংশের মানুষ বা অনেকেই বলছেন যে এটা অপসংস্কৃতির দিকেও টার্ন করে, আপনি সেটা কিভাবে দেখেন? দেখুন, ডিজে একটা সংস্কৃতি, এবার এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এবং ডিজে সংস্কৃতির পিছনেও প্রচুর কয়েক হাজার লোক গোটা পৃথিবীতে বা কয়েক লক্ষ লোক কাজ করছেন, এবং এটা একটা অনেক টেকনিক্যাল বিষয় থাকে এর সঙ্গে, বিশাল ওয়ার্কিং ফোর্স তার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং যারা সবাই মিউজিক্যাল, আইদার সাউন্ড ইঞ্জিনিয়ার, এই সমস্ত বিষয়, ওদের একটা বিশাল ইনভেস্টমেন্ট আমি ছেড়ে দিলাম। আমি যদি সংস্কৃতির কথা বলি, অপসংস্কৃতিতেও ইনভেস্টমেন্ট হয়। আচ্ছা, অপসংস্কৃতির প্রচার প্রসারের জন্য সেই জায়গায় ইনভেস্টমেন্টের জায়গায় আমি যাচ্ছি না, কিন্তু যারা এটা করেন তারা হাইলি কোয়ালিফাইড বহু লোক এর সঙ্গে যুক্ত রয়েছেন, আর এটা যেখানে গৃহীত সেখানে এটা সংস্কৃতি। আসলে সংস্কৃতি অপসংস্কৃতির মধ্যে পার্থক্যটা কি? যা হাজার হাজার বছর ধরে আমার নয়, আমি যা গ্রহণ করতে পারি না, আমি উত্তরাধিকার সূত্রে যা পাইনি, হঠাৎ করে আমার উপর চাপিয়ে দেয়া, যেটা আমার মধ্যে ইরিটেশন তৈরি করে মোস্টলি মানুষের মধ্যে, যেটা আমাকে আমার মানসিক ভারসাম্যে কোথাও না কোথাও আঘাত করে, কিংবা আমার দৃষ্টি এবং শ্রবণ এই দুটোর স্বাভাবিকত্বের মধ্যে আঘাত করে, সবকটাই অপসংস্কৃতি। তো সেই দিক থেকে আমি যদি বলি তাহলে ডিজেকে আমি অপসংস্কৃতি বলবো না কখনো, কিন্তু হ্যাঁ এটা ঠিক, বিশেষ করে এত তীব্র হাই পিচ, মানে শব্দ দূষণটাকে বলছি। শব্দ দূষণ না, আমি একটা গল্প পড়েছিলাম, নাম ভুলে গেছি এখন, তো ওটা একটা অদ্ভুত লেগেছিল আমার, যে এটা একটা ক্রাইম ফাইল থেকে আমি পেয়েছিলাম এটা। এক ভদ্রলোকের মনে হলো আরেক ভদ্রলোককে মেরে ফেলবে, কিন্তু কোনোভাবেই যাতে ট্রেস করা না যায় যে তাকে মেরে ফেলা হয়েছে এবং ক্রিমিনালটা কে, তার জন্যে পলিসি নেয়ার জন্য সে চেষ্টা করতে 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 দেখলো শেষ অবধি তার কাছে একটা ব্রহ্মাস্ত্র সে পেল, যে প্রচুর সাউন্ড সিস্টেম একটা রুমের মধ্যে দিয়ে, কনজেস্টেড, যেখানে ভাইব্রেশনও প্রচুর হয়, প্রচুর সাউন্ড দিয়ে সে সেখানে সেটাকে চালিয়ে দিয়ে তাকে বাইরে থেকে লক করে দিল, হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে। ঠিক আছে, এইটার সঙ্গে আপনারা খুব রিলেট করতে পারবেন, যারা শুনছেন তারাও রিলেট করতে পারবেন। আমরা সেই ধরনের উচ্চ স্বরগ্রামের, যার ডেসিবল একেবারেই মানে অসহনীয়, সেই ধরনের একটা ভেহিকেল যখন আমাদের সামনে দিয়ে যায়, নিজের বুকটাই কিন্তু আমাদের ধরফর করতে থাকে। ঠিক আছে, এবার সেইটা বন্ধ হওয়া দরকার। সেই ব্যাপারে কি কোনো প্রথম সরকার, আপনি দেখুন রাজ্য সরকার তো সেটাকে, এই যে একটা বিষয় হচ্ছে, হ্যাঁ এই উচ্চ স্বরগ্রাম বন্ধ করার জন্য রাজ্য সরকার নির্দিষ্ট ডেসিবেল, হ্যাঁ ওইটাকে রাজ্য সরকার অবশ্যই করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন, এবং আমাদের অলরেডি ইতিমধ্যে অ্যাপিল রয়েছে বিভিন্ন পূজা আয়োজক যারা রয়েছেন তারা যাতে একটা মানে ম্যাক্সিমাম ডেসিবেল কত পর্যন্ত ইউজ করবেন সেই ধরনের একটা গাইডলাইন রয়েছে। তো প্রথমত এটার থেকে তো শুরু হোক, এইটার থেকে শুরু হলে পাশাপাশি আমাদের বাকি এইটাকে বন্ধ করতে হবে, ওইটাকে খোলা রাখতে হবে, এইভাবে না ভেবে মূল দায়িত্বটা হচ্ছে আমরা যারা সংস্কৃতি চর্চা করি বলে দাবি করি, বা আমরা যারা এইগুলি চাই, আমাদের আগে দায়িত্বটা হচ্ছে অন্তত আমাদের পরবর্তী প্রজন্মটাকে সেইভাবে তৈরি করার জন্য নিজেদেরকে ইনভলভ করা আরো বেশি। আমি রবীন্দ্রসঙ্গীত শুনি বা রবীন্দ্রসঙ্গীতটাই বেশি শুনি বা ক্লাসিক্যাল মিউজিকটাই শুনি, আর আমার বাড়িতেই যদি সেই হাই পিচের বিষয়টা চলতে থাকে দিনের পর দিন, রাতের পর রাত, আর সেটা যদি মানে যা অন্যের মানে কাছে খারাপ, মানে তারা ক্ষতিগ্রস্ত হয়, সেটাই আমি অন্যকে ভাবলাম না, আমি ভাবলাম আমার বাড়িতেই কেউ করছে, আমার ছেলে মেয়ে কিংবা কেউ না কেউ করছে, তাহলে সে আমার হয়তো পাশের ঘরেই করছে, তাহলে এর থেকে আমি রোজ ডিস্টার্ব হচ্ছি, অথচ আমি একে
কন্ট্রোল করার বা একটা গুড সাজেশন দিয়ে তাকে একটা ট্র্যাকে আনার চেষ্টাটা আমি করছি না। আমি কি বলছি, আমি তো রবীন্দ্রসঙ্গীত শুনি, আমি তো ক্লাসিক্যাল মিউজিক শুনি, অন্য ওই সমস্ত সংস্কৃতিতে আমি নেই। তো এইভাবে সহজ নয়, বা এইভাবে এটা করা মুশকিল। কাজে সেই টেম্পারমেন্টটা, সোশ্যাল টেম্পারমেন্টটা তৈরি করতে গেলে সবার ইনভলভমেন্টটা দরকার সেখানে। নিশ্চয়। তাহলে তখন আর সেখানে ওই পার্টিকুলার ডিজে সংস্কৃতি এই ধরনের শব্দগুলি আসবে না। মানে সংস্কৃতি একটাই শব্দ, সংস্কৃতি একটা শব্দ, কিন্তু আমার গ্রহণযোগ্য সংস্কৃতি কি। ঠিক, খুব সুন্দর করে সুব্রতবাবু বলেন। তো এই জন্য বারবার ওনার কাছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমি ব্যক্তিগতভাবে যাই ওনার কাছে বোঝার জন্য। আসলে উপস্থাপনা বা যে কোনো বিষয়কে, সেটা কঠিন হতে পারে, সহজ হতে পারে, কিন্তু একটা বিষয়কে যদি সঠিকভাবে উপস্থাপনা করা যায় এবং সহজলভ্য হয় সবার জন্য, সেটা কিন্তু মানুষের কাছে সরাসরি গিয়ে পৌঁছায়। মানুষের সেটা বোধগম্য হয় যে আসল উদ্দেশ্যটা কী। তো সংস্কৃতি এমন একটা উদ্দেশ্য, বা সংস্কৃতি চর্চা এমন একটি উদ্দেশ্য, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষকেই ছুঁয়ে যাবে, এবং তার যে মনুষ্যত্বটাকে ধরে রাখার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু সংস্কৃতির মাধ্যমে হলে সেটা আরও উচ্চ স্তরে একটা মানুষকে পৌঁছে দেয়। আমরা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে, যেহেতু সংস্কৃতি চর্চা নিয়ে কথা হচ্ছে, আপনিও একজন সংস্কৃতিবান ব্যক্তিত্ব বলেই আমরা জানি, যে বিরতিতে যাওয়ার আগে যদি এরকম দুটো লাইন, আপনার পছন্দের দুটো লাইন আপনি উচ্চারণ করেন আমাদের দর্শকদের জন্য, আমরা এরপরে বিরতিতে যাব। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা মনে হচ্ছে, কোন দুটো লাইন? দুটো লাইন বলে আমার একটা রবীন্দ্রসঙ্গীত মনে হচ্ছে। বাহ। আসলে তো আমাদের, আমি ব্যক্তিগত কথাই যদি বলি আর কি, বহু ধরনের কবিতা পড়া কিংবা গান শোনা, ইভেন আমি তায়াকোভস্কি শুনি, আমি মোজার্ট শুনি, তো আবার আমি লালন শাহী শুনি, আব্দুল করিম শুনি, তো কিংবা আমি বিহু শুনি, মানে রিজিওনাল যে আমাদের এগুলো রয়েছে সবই আমি শুনি। কিন্তু তারপরেও সব কিছুর পরেও রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ। ঠিক তাই। মানে শুধুমাত্র এই একজনকে নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায়? ঠিক। আমার কাছে মনে হয় উনি আসলে জীবন দেবতা। জীবন দেবতা, জীবন্ত দেবতা যাই বলি, কারণ ভগবানকে তো দেখিনি, কিন্তু এই সময়ের মধ্যে তিনি যা করে গেছেন, জীবনের এমন একটা দিক নেই যে দিকটা স্পর্শ করেননি। আমাদের শুভবোধের ঈশ্বর। ঠিক। তো একেবারে রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে এমন কিছু নেই। তো তারপরেও একটা বিষয় তো ঠিক, যে রবীন্দ্রনাথ আমাদের আস্থা, বিশ্বাস এবং একাকিত্ব কাটানোর জন্য একমাত্র অবলম্বন। ঠিক। তো হয়তো তার জন্যই তার কথায় তাকেই বলা আর কি, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। আহা, খুব সুন্দর। বিরতিতে যাওয়ার আগে আমরা যে অনুভবে থাকলাম, যেভাবে রোমাঞ্চিত হলাম রবীন্দ্রনাথে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতির পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।
পুজোয় চলছে মোটর বাইকের ফেস্টিভ ধামাকা। আপনার পছন্দের সেরা মোটর বাইক, সেরা ডিজাইন, ফ্যাশনেবল ও দুর্দান্ত লুকে সেরা বাইকটি রয়েছে মামুনি বাজাজ শোরুমে। আসন্ন উৎসব মরশুম উপলক্ষে শুরু হয়েছে মামুনি বাজাজের মেগা লোন এবং এক্সচেঞ্জ মেলা। চলবে 9 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটর সাইকেল অথবা স্কুটার, আর সহজ কিস্তিতে নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটর সাইকেল মাত্র 499 টাকা ডাউন পেমেন্টে। এছাড়াও রয়েছে প্রতিটি মোটর সাইকেল কেনাকাটার উপর আকর্ষণীয় সোনা ও রূপার কয়েন এবং লাকি ড্রয়ের মাধ্যমে নানা আকর্ষণীয় পুরস্কার। আপনার স্বপ্নের বাইকটি রয়েছে মামুনি বাজাজ শোরুমে। আজই নিয়ে যান আপনার বাইক। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9612133889, 908944001, 9366042447। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন একেবি টক। আজকের বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি চর্চা। আমরা এই বিষয়টাকে ধরেছি যে কোন অবস্থায় আছে এবং আমরা আরও কতটা এগিয়ে যেতে চলেছি এই সংস্কৃতি চর্চায়, সেই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা তথা ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী মহাশয়। আমাদের এই ত্রিপুরা রাজ্য একটা সময় নাট্যচর্চায় খুব উল্লেখযোগ্য ভূমিকায় ছিল, আজও আছে। আমি বেসিক্যালি একজন নাট্যকর্মী, এই জন্য আমি বিষয়গুলি খুব উপলব্ধি করতে পারি যে বর্তমান সময়ে যেভাবে নাট্যচর্চা চলছে এবং সেটা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়, এই যে একটা নাট্য সম্মিলনী কেন্দ্র তৈরি হয়েছে, সেখানে রাজ্যের নাট্য ব্যক্তিত্বরা যেখানে এই হালটুকু ধরেছে, খুব সম্ভবত প্রতি মাসেই হয়তোবা একটি করে নাটক প্রদর্শন করা হয় নাট্যচর্চার। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই নাট্যচর্চার মানে ত্রিপুরা কোন জায়গাটায় রয়েছে? আমাকেও একটু পেছনে আপনি নিয়ে গেলেন। তো সম্ভবত আমি প্রথম নাটক করি 1992 সাল। আচ্ছা। আমাদের বিখ্যাত রাজ্যের নাট্য ব্যক্তিত্ব ননী দেবীর নির্দেশনায় আমারও গুরুদেব খোয়াই শেখর স্মৃতিতে পলাতক নাটক। দূরদর্শন কেন্দ্র আগরতলার প্রোডাকশন অফিসার ছিল, প্রোডাকশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট কিছু ছিলেন বিশ্বজিৎ দাস, ওনার স্ক্রিপ্ট ছিল। তো তারপর মিনার্ভা থিয়েটারে ওখানেও নাটক করা, কিংবা গুয়াহাটি রবীন্দ্র হলে নাটক করা, বা ত্রিপুরার বিভিন্ন জায়গায়। তো ওই সময়টার থেকে কিছু কিছু গত কয়েক বছর ধরে তো প্রায় নেই অনেক কিছুই, সময়ের অভাবে একটু অন্য কাজে বেশি ইনভলভ হয়ে গেছি। কিন্তু সেই বিষয়গুলি টানে আমাকে, তার উপর আমার নজর থাকে। কিন্তু কয়েক বছর আগে যদি আপনি দেখেন, গত এক দশকের সময় যদি নিই, তার মধ্যে একটা সময় নাট্য চর্চাটা আস্তে 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 বন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছিল, অনেকটা কমে গেছিল। দর্শক কমেছে নাটকের, প্রোডাকশন কমেছে নাটকের, কিংবা সরকারিভাবে নাটককে সাহায্য করার যে বিষয়টা সেইটা কমেছিল। কিন্তু সুখের কথা হচ্ছে সেইগুলি আবার শুরু হয়েছে, এবং এত ব্যাপকভাবে শুরু হয়েছে যে এখন আমরা বিশ্বাস করতে পারি যে নাট্যচর্চায়ও ত্রিপুরার যে একটা ঋতগৌরব, সেটা উদ্ধার হওয়া না, শুধু এখানে নতুন মাইলস্টোন তৈরি হওয়াটা খুব অল্প সময়ের বিষয়। কারণ একদিকে যেমন তথ্য সংস্কৃতি দপ্তর নিজের উদ্যোগে নাট্য উৎসব করছে, বিভিন্ন সংস্থা যারা নাট্য উৎসব করার চেষ্টা করছেন,
বা তথ্য সংস্কৃতি দপ্তর যাত্রা উৎসব করবে এবার, আচ্ছা, যেটা বন্ধ ছিল। খুব সুন্দর। যাত্রা উৎসব করবে এবার। বাচিক শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানকে সমানভাবে প্রমোট করা, তার জন্য যতটা সাহায্য সহযোগিতা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে করার সবটাই করা হচ্ছে। তো কারণ বাচিকের একটা পার্ট যারা নাট্যচর্চা করেন তাদের জন্য বাচিকটা আবশ্যক, তাই ঠিক আছে। তো এর বাইরে নন গভর্নমেন্ট জায়গা থেকে সম্মিলিত নাট্যপ্রয়াস একটা গোষ্ঠী হয়েছে, সম্ভবত 17টা বা 18টা নাট্যদল এখানে রয়েছে। ধর্মনগরে সেই রকম হয়েছে একটা, খোয়াইতে হচ্ছে একটা, আমার মনে হয় আরো রিসেন্টলি বিলুনিয়ার দিকে কোনো একটা জায়গায় হতে চলেছে। তো এবং সেটা আমরাও চাইছি, আমরা যতবার আমরা আইসি এর এই কালচারাল কমিটি আমরা বসে আমরা বলি যে কি করে নাটক যাত্রা এগুলিকে প্রচার প্রসার কি করে করা যেতে পারে, তাদের চর্চাকে কি করে বাড়ানো যেতে পারে। কারণ দেখুন, একটা সময় নাটকের উপরও তো ত্রিপুরায় রেস্ট্রিকশন ছিল, কোন নাটকটা মঞ্চস্থ হবে কোনটা হবে না সেইটার খবর রেখে আগাম তাকে ব্লক করে দেয়া, সেটাও তো এই রাজ্যবাসী দেখেছে। শুধু আগরতলা রবীন্দ্র ভবন না, সেম টিম কমলপুরেও গেছিল, নেমেসিস নাটক 2017 সালে। তাদেরকে কি বলা হয়েছিল, হলে একজন দর্শকও থাকবে না, আপনারা নাটক করে বেরিয়ে যান, বাইরে আমরা ব্যারিকেড করলাম। এইটাকে যদি কেউ কালচার বলে, আই এম সরি, এটা সংস্কৃতির অপমান, সংস্কৃতির টুটি টিপে ধরার শামিল, এটা যেটা রাজ্যবাসী তার সাক্ষী রয়েছে। আজকে তো কোনো টিমকে বলা হয় না যে আপনি কোন নাটকটা করবেন, কেন করবেন, এটা ওইটা করতে পারবেন না। প্রত্যেক নাট্যদল নিজের মতন করে যার যার পারফরমেন্স করছেন। তো এটা হচ্ছে সংস্কৃতির প্রকৃত বিকাশের জন্য যে সরকার আন্তরিক, দপ্তর আন্তরিক, সেটা প্রমাণ রাখে। কাজেই এখন বিভিন্ন নাট্যগোষ্ঠীর আপনি দেখবেন অনেক নতুন নতুন ছেলে মেয়েরা কাজ করছে নাটকে, যেটা একটা সময় ক্রাইসিস ছিল। একটা সময় ছিল একটা বয়সের পর তারাই কাজ করছেন, তারাই নাটক করছেন না, আজকে অনেক তরুণ প্রজন্ম প্রচুর নাটক করছে। এবার দেখুন, যতক্ষণ পর্যন্ত তরুণ প্রজন্ম কাজে যোগ না দেবে ততক্ষণ পর্যন্ত তরুণ প্রজন্ম কেন দেখতে চাইবে? কারণ আমার বন্ধু বান্ধব যদি দেখে যে আমি করছি না কিছু, আমার দাদু করছে সব, তাহলে আমার বন্ধু বান্ধব কেন দাদুর পারফরমেন্স দেখতে যাবে রোজ রোজ? স্বাভাবিক এটা না? এবং এরা এই যে মোটিভেশনটা, আমার দাদুর থেকে মোটিভেশন পাওয়ার, আমার থেকে মোটিভেশন পাওয়া, আপনার থেকে আপনার বন্ধু বান্ধবের মোটিভেশন পাওয়া, দেয়ার ইজ গালফ অফ ডিফারেন্স। যত সহজ কমিউনিকেট সেম এজ গ্রুপের তারা করতে পারেন, একজন সিনিয়র মোস্ট সেভাবে করতে পারেন না। হয়তো তিনি খুব ভালো পারফর্মার হতে পারেন, তিনি অ্যাস্টাবলিশড রিনাউন্ড হতে পারেন, কিন্তু মোটিভেশনটা কিন্তু তিনি ততটা দিতে পারবেন না। আর নাটকের এখন অনেক জায়গায়, এখন আমি বলছি না যে নাটকে প্রফেশনালিজম এসছে, কিন্তু ত্রিপুরা সরকারের সঙ্গে ভারত সরকারের যে যোগসূত্র তৈরি হয়েছে, যেভাবে আইসিএ ডিপার্টমেন্ট এখানে পরিপূরকের ভূমিকা কাজ করছে, যার ফলে বহু সংস্থা কিন্তু সরাসরি মিনিস্ট্রি অফ কালচার থেকে কিংবা ইজেডসিসি, এনইজেডসিসি থেকে, বিভিন্ন এই যে সংস্থাগুলি রয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে, তাদের থেকে সরাসরি কিন্তু নাটক করা, নাটকের কর্মশালা করা, কিংবা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে পারফরমেন্স, এই ধরনের, এই গত কদিন 3-4 দিন আগেও একটা বিষয় এসছে, রিসেন্ট হচ্ছে কোথাও একটা, 1 মাসের মধ্যে হচ্ছে ত্রিপুরায় কোথাও আবার, আচ্ছা, এনইজেডসিসি থেকে সেটা পাওয়া। তো তার মানে এই যে হঠাৎ করে এনইজেডসিসি, ইজেডসিসি কিংবা রিজিয়নাল যে কালচারাল কোঅর্ডিনেশন সেন্টারগুলি রয়েছে, তাহলে তারা কি করে হঠাৎ করে ত্রিপুরাতে এত পরিমাণে ইনভলভ হচ্ছে? কারণ প্রথমত দেখছে যে রাজ্য সরকার সেটা চাইছে, দপ্তর সেটা চাইছে, ট্রান্সপারেন্টলি চাইছে, এবং ট্যালেন্ট ত্রিপুরায় রয়েছে, এই কমিউনিকেশনটা তাদের কাছে আছে, এবং কাজগুলি হচ্ছে ত্রিপুরায়, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কাজটা হচ্ছে প্রকৃত অর্থে যেটা ওনারা চান। বাস ওনাদের ইনভলভমেন্ট বাড়ছে ত্রিপুরায়। তার জন্যে
এখন স্কুল স্তরে বাচ্চাদের নিয়ে নাটকের ওয়ার্কশপ হচ্ছে, যেটা ভীষণ দরকার। একদিকে তো এনএসডি করছে, থিয়েটার অ্যান্ড এডুকেশন উইং থেকে করছে, মানে সমাজের দর্পণ বলেই তো নাটককে জানি, এটা তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এই নাটকটাকে একটা সময়ে একেবারেই একটা গোষ্ঠীর মধ্যে কুক্ষিগত করে রাখা হয়েছিল, যার থেকে ত্রিপুরা এখন বেরিয়ে এসছে। এবং তার জন্য ধর্মনগরেও প্রতি মাসে হচ্ছে নাটক, খোয়াইতেও প্রতি মাসে নাটক করার চেষ্টা হচ্ছে, আগরতলাতেও প্রতি মাসে হচ্ছে, এবং সেখানে সরকারিভাবে প্রয়োজনে সাবসিডি দেওয়া হচ্ছে। আচ্ছা, হল রেন্ট থেকে শুরু করে যতটা করা যেতে পারে আর কি, কিছু কিছু সাবসিডি রয়েছে সেখানে। কারণ আমরা চাই, মানে সরকার চায়, দপ্তর চায়, ত্রিপুরার সংস্কৃতির প্রত্যেকটা ক্ষেত্র যাতে সমানভাবে বিকশিত হয়, কোনো একটা ক্ষেত্র যাতে বিন্দুমাত্র উপেক্ষিত না থাকে, বরং উপেক্ষিত কোনো ক্ষেত্র আছে বলে যদি আমাদের কাছে কেউ ধরিয়ে দেন, এইটা নিয়ে আমাদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ হয়, তাকে কি করে আপগ্রেড করতে হবে, স্টেবিলাইজ করতে হবে, এবং কী রকমভাবে বেশি গ্রান্ট দিতে হবে। যেমন আমাদের একটা সিদ্ধান্ত অলরেডি আছে, যারা আমাদের প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতি যেগুলি রয়েছে আমাদের, সেইগুলি নিয়ে যারা কাজ করবেন তাদের জন্যে সরকারি সাহায্য অন্যদের মতন হবে না, এটা স্পেশাল কনসিডারেশনে থাকবে। কারণ সরকার চায় না, দপ্তর চায় না একটা সংস্কৃতির কোনো দিক আমাদের জীবন থেকে হারিয়ে যাক। তো সেইটাকে নিশ্চিত করার জন্যে আমরা সেই ব্যবস্থাগুলি করছি। কাজে নাটকের আগামী দিনগুলি, যেহেতু নাটক এবং যাত্রা এবার সরকারি উদ্যোগে শুরু হচ্ছে, এবং শুধু তা না, এই লোকসংস্কৃতির ক্ষেত্রেও একই বিষয়। ধামাইল উৎসব রাজ্যস্তরীয় হচ্ছে এবার, খুব রিসেন্টলি খোয়াই হচ্ছে সম্ভবত, এবার ডিসিশন হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা একটা সময় আপনারা দেখবেন সমস্ত বিষয়গুলি আগরতলা কেন্দ্রিক ছিল, সমস্ত বিষয়গুলি আগরতলা কেন্দ্রিক ছিল। আমরা সেগুলিকে এবার ডিসেন্ট্রালাইজ করতে শুরু করেছি। এবার যদি অটল কবিতা উৎসব গোমতীতে হয়েছে, আগামীবার অন্য একটা জেলাতে হবে, তারপর আরেকটা জেলাতে হবে। এবার ধামাইল উৎসব যদি খোয়াই হয়, তারপর বাংলা সংস্কৃতির অন্য একটা উৎসব হয়তোবা পিলাকে হবে। ঠিক আছে, এবার আমরা চাইছি রাজ্যস্তরীয় উৎসব যেগুলিকে বলা হয়, সেইগুলির মধ্যে কিছু কিছু লিমিটেশন থাকে। যেমন শচীন কর্তার জন্মদিন, শচীন কর্তার পৈতৃক বাসভবন যেখানে, সেখানেই করব, সেটা স্বাভাবিক, ওই জায়গাটাকে প্রাধান্য দিতে হবে আমাকে। কিন্তু তার বাইরে যা, সেগুলিকে আমরা চাইছি প্রতিটা জেলায়, প্রতিটা মহকুমায় এক একটা অনুষ্ঠানকে নিয়ে যাওয়া হোক, যাতে করে ওই অঞ্চলের মানুষগুলি যারা এত বছর দেখেনি কিছু, বহু জায়গা রয়েছে ত্রিপুরার, যে হয়তো শচীন কর্তার জন্মদিন কখনোই তারা দেখেনি যে এটা এরকম হয়। এবার তার সঙ্গে আপনি দেখুন, ট্যুরিজম ডিপার্টমেন্ট একটা কালচারাল উইকেন্ড কালচারাল হাব করেছেন উজ্জয়ন্ত প্যালেসের সামনে। হ্যাঁ, ওখানে ওটাকেও রিডিজাইনিং হচ্ছে এখন, প্রতি রোববার সেখানে পারফরমেন্স হচ্ছে, ওটাকেও নতুনভাবে ভাবা হচ্ছে। এবং তার জন্যে সুনির্দিষ্ট প্রস্তাব আমি আপনাদের মাধ্যমেই জানিয়ে দিই, কারণ সেটা অ্যাকসেপ্ট হবে আমার মনে হয়। যারা বাইরের থেকে আসেন বিভিন্ন কাজে, হয়তো বা আগরতলা এলেন, ডাক্তার দেখাতে এলেন, কেউ কোনো একটা অ্যাডমিশনের জন্য এসেছিলেন, কিংবা কোনো একটা অফিসিয়াল কাজে এসেছিলেন, রোববার সন্ধ্যাটা তিনি থেকে যাবেন আগরতলায়, উইকেন্ডে থাকবেন আগরতলায়। হয়তো তিনি একজন পারফর্মার, কিন্তু কোনোদিন আগরতলা রবীন্দ্র ভবন কিংবা কোনো মঞ্চ পাননি, কিন্তু ওনার জায়গায় উনি একজন পারফর্মার হিসেবে এস্টাবলিশড। ওনাদের জন্য আধ ঘন্টা থেকে 40 মিনিটের কোনো একটা স্লট থাকবে। বাহ, আগাম শুধু একটা ফোন করে জানিয়ে দেবেন যে আমি আসছি, আজকে প্রোগ্রাম করব। তাহলে সারা ত্রিপুরার থেকে যারা আসছেন, প্রত্যেকের একটা বিষয় থেকে রাজধানীতে গিয়ে একটা প্রোগ্রাম করি, ওনারা এখানে পারফরমেন্স করবেন। সেটা হতে চলেছে, খুব রিসেন্ট হতে চলেছে। বাহ, যাতে করে আমরা যারা জানি না যে বিলুনিয়ার ভেতরে, চিত্তামারার ভেতরে, কিংবা রাজনগরের ভেতরে কোথায় কোথায় কিংবা শিল্পী এবং শিল্প লুকিয়ে আছে, কাচর ঘর যেখানে, কৈলাস শহর সেখানে কে আছে, তো তাদেরকে তো আমরা চিনি না। এবার যদি ওনারা যোগাযোগ করেন, এখানে পারফরমেন্স করবেন, ওনারা হাইলাইটেড হবেন, তো আমাদের পক্ষেও সুবিধা হবে যে ওনাদেরকে নিয়ে আরও কোন কোন জায়গায় ইনভলভ করা যায়। আমাদের তো একটা আই ওয়াচ থাকে অলওয়েজ,
কিন্তু তারপরেও সব খবর আমাদের কাছে আসে না। জেলা থেকে যা আসে সেগুলি ওকে, সাব ডিভিশন থেকে যা আসে ওকে, তার বাইরেও আরও রয়েছে আমি বিশ্বাস করি। এবং আমি আপনাকে বলি, দেখবেন আপনি অনেক স্ট্রিট সিঙ্গার আছে যারা হয়তো বা ভিক্ষা করছেন, ফুটপাতে গান করছেন, ভিক্ষা করছেন, কিংবা একটু মানসিক ভারসাম্য মনে হয় কিন্তু গানটা ওনাদের সঙ্গে থাকছে। ওনাদের কাছে অনেক লিরিক্স আছে যেটা হারিয়ে যাবে। আচ্ছা, আমি বহু জনের গান শুনেছি যে এই লিরিক্সগুলি আমি কোথাও শুনিনি। যদি কেউ মনে করেন তাদের উপর কাজ হতে পারে, তার জন্য ডেডিকেটেডলি কাজ করতে হবে, কারণ এই লিরিক্সগুলি সার্চিংটাও থাকবে। একবার হারিয়ে গেলে সেই লিরিক্সটা কিন্তু আর আমরা খুঁজে পাবো না। এই জেনারেশন যদি একবার চলে যান আমাদের ছেড়ে, এই লিরিক্সটা পাবো না, সেটাও তো একটা ভাটা। যেমন করে আমি বলছি যে বাজানোর লোক নেই বলে এখন আমার রসেমটা আস্তে আস্তে হয়তো অবসলিউট হয়ে যাবে, এটা আর্কাইভে চলে যাবে, শুধু দেখবো আমরা এটা রসেম। তো প্রত্যেকটাই ভাটা হবে না, কোথাও যাতে তা তৈরি না হয়, তার জন্য যত রকম উৎসাহ দেওয়ার, যত রকম সাহায্য করার সমস্ত বিষয়গুলি রাজ্য সরকারের এবং দপ্তরের রয়েছে। এই বিষয়ে আমি আরেকটা ছোট্ট কথা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যে এই যে ধরুন ব্যক্তিগত উদ্যোগে বা কোনো সংস্থাগত উদ্যোগে অনেক সময় দেখা যায় ভালো ভালো শর্ট ফিল্ম তৈরি করছে নিজস্ব ইন্টারেস্টই, কিন্তু বেশ সুন্দর করা। সেই সব ক্ষেত্রে মানে এদেরকে উৎসাহ দেওয়ার ব্যাপারে কোনো রকম কিছু চিন্তা করেছে না? দেখুন, শর্ট ফিল্মের বিষয়ে যেখানে একটা বিষয় হচ্ছে, দুটোই চিন্তা করতে হয় আমাদেরকে। একটা হচ্ছে বড় যদি কোনো প্রজেক্ট হয়, শর্ট ফিল্ম যতই আপনি শর্ট ফিল্ম বলুন না কেন, তার পেছনে একটা হিউজ ফিনান্সিয়াল ইনভলভমেন্ট দরকার। তো ওরম কিছু যদি হয় যেটা আমাদের রেগুলার প্রোগ্রামে নেই বা আমরা এখনো পলিসি হিসেবে সেগুলি নিয়ে প্রথমত সবকটাকে প্রমোট করার বিষয় থাকে, তো সেইগুলি স্পেশাল কনসিডারেশনের জন্য আমরা সেটাকে বলি ইফ পসিবল। আর যদি আমার রাজ্যের ইনভলভমেন্ট খুব বেশি হয় তাহলে কখনো কখনো তো সেগুলি স্পেশাল কনসিডারেশন হয়, এগুলি যাতে সংখ্যায় বাড়ে, মানুষ যাতে আরো উৎসাহী হয়। ওটা যেমন একটা বিষয়, তার সঙ্গে আমি তো বললাম সরকারিভাবে ওটার বাইরে এটাও মাথায় রাখতে হয় আমাদেরকে যে খুব বেশি যদি ফিনান্সিয়াল ইনভলভমেন্ট থাকে, ধরুন এবার কেউ একজন বললেন যে হয়তো বা খুব ভীষণ ভালো একটা প্রোগ্রাম করাচ্ছেন, কিন্তু বললেন বিবেকানন্দ ময়দানে করাবো, তার জন্য এত কোটি টাকা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সেটা হয়তো অনেক সময় হয়তো দেখা যাবে কি যে এটা গোটা দেশের সমস্ত ফোক শিল্পীদের নিয়ে একটা 2 দিন বা 3 দিনের প্রোগ্রাম করছেন, গোটা দেশের ফকের একটা জায়গাতে এনে করছেন, তাহলে আমি কি বলবো? আমি বলবো ভীষণ ভালো অনুষ্ঠান, ভীষণ জরুরি, ইন্টারএক্সচেঞ্জ এখান থেকেই হয়ে যাবে, এইগুলি যেমন বলবো। কিন্তু ওনারা যদি বলেন যে এত কোটি টাকা লাগবে, সেটা স্বাভাবিক, লিমিটেশন, তাহলে ওই ধরনের বিশেষ বিশেষ ক্ষেত্রগুলি স্পেশাল কনসিডারেশনের জন্য রিকমেন্ডেড হয়। ইফ গভর্নমেন্ট ডিজায়ার তাহলে সেগুলি হবে, কিন্তু ডিসকারেজ করার কোনো বিষয় আমাদের নেই। তাই ঠিক আছে, উৎসাহ দেবার কাজে আপনারা সবসময় রয়েছে। আমি একদম শেষ পর্যায়ে এসে যে প্রশ্নটা রাখতে চাইছি বা সেটার বিষয়ে একটু জানতে চাইছি, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা এটা বলছি যে সবসময় আমরা দেখি, ধরুন যে সরকার থাকে বা কোনো সময় যদি সরকার পরিবর্তন হয়, সেখানে শিল্পীরা একটা চট করে একটা ক্রাইসিসে পড়ে যায় যে আমাদের মধ্যে মেধা আছে, আমাদের মধ্যে দক্ষতা আছে, কিন্তু আমরা সেই সুযোগটা পাবো কিনা। সেখানে বর্তমান রাজ্য সরকারের অনেকগুলি কাজ আমরা দেখেছি, সেখানে দলমত নির্বিশেষে সবাই কাজ করতে পারছে। তো সেই ব্যাপারটার অ্যাসুরেন্স তো বলছি। 1 নম্বর হচ্ছে এইটা আপনি গত 35 বছরের ট্রেডিশনটা আপনি বললেন বা 40 বছরের ট্রেডিশন বললেন, বিফোর 2018 ওটা ছিল। এই জায়গাগুলি মানুষ পছন্দ করেনি, তার জন্যই ওরা তাদেরকে পরিত্যাগ করেছে, আর এই জায়গাগুলি বর্তমান সরকার করবে না। তার জন্য দেখুন, সুনির্দিষ্ট আমাদের পলিসি ফর এমপ্যানেলমেন্ট অফ আর্টিস্ট, তথ্য সংস্কৃতি দপ্তর সেটা নিয়েছে, পলিসি ডিক্লেয়ার হয়েছে, বিজ্ঞাপন হয়েছে পলিসির বিষয়ে, অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়েছিল, প্রাথমিক স্তরে অডিশন হয়েছে, অডিশন বোর্ড করে, তার মধ্যে এ, বি হাই, বি এইরকম গ্রেডেশন, যেটা প্রসার ভারতী যেমন গ্রেডেশন দেয়,
যারা প্রসার ভারতী গ্রেডেড না তাদের জন্য শুধুমাত্র এই ব্যবস্থা। আচ্ছা আর প্রসার ভারতী গ্রেডেড হলে তারা অটোমেটিক্যালি এমপ্যানেল হয়ে যাবেন আইসিএতে। আচ্ছা, এটা তার আগে তো কেউ ভাবেনি। প্রসার ভারতী গ্রেডেড হলে অটোমেটিক্যালি দে উইল বি এমপ্যানেলড অ্যাজ আর্টিস্ট অফ আইসিএ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এবার সবাই তো আর প্রসার ভারতী থেকে গ্রেডেশনের জন্য না অডিশন দিচ্ছে না গ্রেডেশন পাচ্ছে, তাহলে তাদের জন্য একটা সুযোগ করে দেয়া, কারণ প্রসার ভারতী অনেক বছর পর পর একবার করেন, এই করে দেওয়ার জন্যই অডিশন করা হয়েছিল, গ্রেডেশন হয়েছে। এবার কারোর মনে হতে পারে যে আমার আজকে গলাটা খারাপ ছিল, আমি অ্যাকচুয়ালি এ গ্রেড পাওয়ার কথা, আমি তো বি গ্রেড পেয়ে গেলাম, বা আমার পছন্দ হয়নি, অডিশন বোর্ড ঠিক করেনি। তাদের জন্য আবারও রাজ্য সরকার দপ্তর ওই ধরনের যাদের মনে হচ্ছে তাদের জন্যে রিঅ্যাপিয়ারেন্স করার জন্যে, আপগ্রেডেশনের জন্যে, যারা স্যাটিসফাইড আমার গ্রেড বি আছে তো বি ঠিক আছে, বি হাই তো বি হাই ঠিক আছে, যার মনে হচ্ছে আমি বি পেয়েছি আমার তো এ পাওয়ার কথা বা বি হাই পাওয়ার কথা, তারা আবার এপিয়ার করতে পারবেন আপগ্রেডেশনের জন্য। আচ্ছা, তারপর রাজ্য সরকার, এবং এটা দেখুন আপনি, এখানে আমরা বাচিক শিল্পীকেও আমরা কিন্তু অন্তর্ভুক্ত করেছি, যেটা প্রসার ভারতীতে নেই। নেই, ঠিক, প্রসার ভারতীতে নেই বাচিক শিল্পী। তাহলে ডান্স থেকে শুরু করে, ক্লাসিক্যাল থেকে শুরু করে, ফোক থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে, বাচিক থেকে শুরু করে সমস্ত দিকগুলিকে, ইভেন তার বাইরেও মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে লাইট সাউন্ড, তাদেরও কিন্তু এনলিস্টমেন্ট হচ্ছে, এবং তার মধ্যেও যতগুলির ক্ষেত্রে সম্ভব এমপ্যানেলমেন্ট তাদেরও হচ্ছে। কারণ একবার এমপ্যানেলমেন্ট হলে এটা একটা পলিসিগত দিক থেকে হয়েছে, যে কোনো শিল্পী জানতে পারবেন যে তিনি এই জায়গাটা বিলং করেন, কাজে প্রোগ্রাম পাওয়াটা তার প্রয়োজন এবং পাওয়ার অধিকারী তিনি সেই দাবি করতে পারেন। এই সরকারটা পলিসি নিয়ে চলছে, মন গড়া কোনো কাহিনী নিয়ে চলছে না, এবং পলিসি নিয়েই চলবে। আরও পলিসি আসছে, এটা এমপ্যানেলমেন্টের পলিসি গেছে, নতুন নতুন কি কি করা যেতে পারে সেইগুলি নতুন নতুন পলিসি একের পর এক আসতে থাকবে এখন, যাতে করে এই পলিসি তো আর একদিনের জন্য হয় না। পলিসি হয় সরকার কে আছে সেটা নয়, পলিসি হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গির ইতিবাচক কতটা সেটার সাক্ষ্য বহন করে পলিসি। ঠিক। এবার এই একটা পলিসিকে যদি কোনো একটা অন্য সরকার এসে বাতিল করতে চায়, তখন সেই সরকারের মানসিকতাটাই পরিষ্কার বোঝা যাবে তার সেই বাতিল করার প্রক্রিয়ার মধ্যে। কাজে পলিসি সার্বজনীন, পলিসি একজন ব্যক্তির জন্য হয় না। আর চুজ অ্যান্ড পিক সেই বিষয়টা আর বেশি দিন চলবে না, এখন তো নেই, প্রায় অলমোস্ট বন্ধ। আমরা প্রত্যেকটা জায়গায় একদিকে যেমন এমিনেন্ট যারা রয়েছেন তাদেরকে রেসপেক্ট দেওয়া, এবং সঙ্গে যারা ভালো পারফর্মার এবং তার সঙ্গে গ্রেডেশন যারা পাচ্ছেন তাদেরকে সমান জায়গায় সমান মর্যাদায় তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো, এবং তাদেরকে তাদের গুণের বিকাশ যাতে হয় তার জন্য সরকার যা করার তাই করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি মূল্যবান সময় দিয়েছেন এবং রাজ্যের সংস্কৃতি চর্চায় রাজ্যের অবস্থানটুকু, বর্তমান অবস্থান এবং আগামী ভবিষ্যৎ যেটা রয়েছে সেটাকেও কিন্তু আপনি আমাদের দর্শকদের সামনে আপনি তুলে ধরেছেন। সুন্দর, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা অনেকটাই আশ্বস্ত হলাম যে রাজ্যের শিল্পচর্চা বা যারা শিল্পীরা রয়েছেন, মেধা এবং দক্ষতাধারী যারা রয়েছেন, তাদের প্রতি বর্তমান সরকার অনেকটাই যত্নবান, এবং ত্রিপুরা রাজ্যের যে শিল্প সংস্কৃতির ভূমিটা এটা অনেকটাই উর্বর ছিল এবং আগামী দিনে আরও উর্বরতার দিকে এগোচ্ছে, সেই ব্যাপারেও আশ্বস্ত হলাম আজকের এই আলাপচারিতা থেকে। আমাদের রাজ্য গোটা বিশ্বের দরবারে এইভাবে মাথা উঁচু করে চলবে, এই স্বপ্নটুকু আমরা কিন্তু সবাই দেখি, এবং সংস্কৃতি চর্চায় আমাদের রাজ্যের যারা শিল্পীরা রয়েছেন গোটা বিশ্বের দরবারে তারা অভিনন্দিত হবে, সে ব্যাপারেও কিন্তু আমরা আশাবাদী। আমাদের এই একিবি টকে আপনারা বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের সঙ্গে আলাপচারিতা দেখে থাকেন, সেখান থেকে অনেক রকমের তথ্য উঠে আসে যেটা আপনারা জানতে চান এবং আমরাও আপনাদের জানাতে চাই। তাই একিবির টিভিতে আপনারা সবসময় নজর রাখবেন, এই ধরনের শো নিয়ে আমরা সবসময় হাজির থাকব। সবাই ভালো থাকবেন।
বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।